নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 3 তারিখ শনিবার জানাবো আজকের 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। ডাক পেয়ে শুনানিতে বিজেপির বিধায়ক কি বললেন স্বপন মজুমদার? বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল, কিছুই করেননি সুকান্ত মজুমদার। হাটে কোন হাড়ি ভাঙলেন অভিষেক? আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে বেরোননি। দিলীপের কটাক্ষের জবাবে হুমায়ুন বললেন বাচালতা বেশি করেন। সংখ্যালঘু এলাকার তুলনায় বিজেপির দুর্গে বেশি নামবাদ। এসআইআর এর চাপে যোগী, ফের পিছনে ডেডলাইন। অভিষেকের মঞ্চে হাঁটলেন 3 ভূত। নতুন বছরে বড় চমক তৃণমূলের। বিজেপি 220টি আসন পাবে, যদিও অঙ্ক কষলেন শুভেন্দু। ঘাটালে ঘাটছে তৃণমূলের অঙ্ক। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে শতাধিক মহিলা কর্মী। বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান, বলছে মোল্লা মাস্ট গো। 7 জনের প্রাণ যেতেই ট্রাম্প দিলেন হুমকি। এসআইআর শুনানিতে রাজবংশীদের হেনস্থায় কমিশনকে চিঠি, ফের বেসুরো অনন্ত মহারাজ। হিমাচলে র্যাগিং, যৌন হেনস্থায় ছাত্রের মৃত্যু, পড়ুয়াদের পাশাপাশি অভিযুক্ত অধ্যাপকও। রয়েছে সিআইএসএফ জওয়ান, বন্ধ পড়াশোনা, সুরাহা চেয়ে হাইকোর্টের ট্যাংরা চীনের স্কুলে। কেন দক্ষিণ 24 পরগনা থেকে শুরু রণসংকল্প, ব্যাখ্যা দিলেন অভিষেক। মেশিন দিয়ে বাংলাদেশি খুঁজে বের করে যোগীরাজ্যের পুলিশ, পরিযায়ীদের হয়রানি জারি। 30 বাঘ ঘুরছে সুন্দরবনের কোর এরিয়ার বাইরে, বাড়ছে মানুষের উপর আক্রমণ। জায়গা কি কম পড়ছে? আসন্ন নির্বাচনে কি তৃণমূলের পতন? মালদহ থেকে বড় ঘোষণা শুভেন্দুর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। হিয়ারিংয়ে ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের 2 পুত্র। শুনানির নোটিশ পেয়েছেন প্রাক্তন সিপিএম বিধায়ক ক্রান্তি গঙ্গোপাধ্যায়। এই নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে 2 দলই। আর শুনানিতে ডাক পেয়ে পাল্টা জবাব দিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। শুক্রবার শুনানি কেন্দ্রে উপস্থিত হন তিনি, প্রয়োজনীয় নথি দেখান, তারপরেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন তিনি। কেন হিয়ারিংয়ে ডাকা হয়েছে বিজেপির বিধায়ক স্বপন মজুমদারকে? 2002 সালে ভোটার তালিকায় নাম নেই বনগাঁ দক্ষিণের স্বপন মজুমদারের। তার বাবার নামও নেই এই ভোটার তালিকায়, তাই ডাক পড়েছে শুনানিতে। এদিন বনগাঁ ব্লকের পাল্লা গ্রাম পঞ্চায়েতের এসআইআর এর শুনানির কাজ হচ্ছে বনগাঁ মাদ্রাসাতে। দুপুরে বিজেপির বিধায়ক শুনানি কেন্দ্রে আসেন, নিজে কাগজপত্র জমা করেন শুনানি টেবিলে। এই বিষয়ে বিজেপির বিধায়ক স্বপন মজুমদার বলেন, 2002 সালের আগে থেকে আমি কর্মসূত্রে মুম্বাইতে ছিলাম, সেই কারণে আমার ভোট ছিল না। 2002 সালের আগে আমার বাবার মৃত্যু হয়, সেই কারণে ম্যাপিং হয়নি। বিজেপির নেতারা এসআইআর করার জন্য রাস্তায় নেমেছিল, আর আজকে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে বিজেপি বিধায়ককে প্রমাণ করতে হচ্ছে তিনি বাংলাদেশি মানুষ কিনা। মনে হচ্ছে তার নামটা কাটা যাবে। আমরা বারবার বলেছি, স্বপন মজুমদার অশকীর্তনিয়া বাংলাদেশে, চোরা পথে বাংলাদেশ থেকে এসেছে। এখানে কেউ বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলছে। যদি অসৎ পথ অবলম্বন না করেন, তাদের নাম বাদ যাবে। বাংলাদেশে যেতে না হলে আমাদের কাছে আসবেন, আমরা ওদের পাশে থাকব। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা নিয়ে স্বপন মজুমদার বলেন, এটা অস্বীকার করার জায়গা নেই যে আমার বাবা মা বাংলাদেশ থেকে এসেছেন। 1980 সালে তারা আসেন। এসআইআর প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে তিনি বলেন, এসআইআর এর কাজ ভালোই হচ্ছে। পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচাতে হবে, তার জন্য এসআইআর দরকার। তার নাম কাটা গেলে ভোটে দাঁড়াতে পারবেন কিনা, এই নিয়ে বিজেপির বিধায়ক বলেন, নাম কাটা যাবে কেন, তার কোনো যুক্তি আছে? তৃণমূল ওই আশায় ঘুম কামাই করুক। যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না, সে বাংলার মানুষকে কিভাবে রক্ষা করবে? বারুইপুরের সভা থেকে এই বাসাতেই বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে তুলোধনা করলেন অভিষেক। এদিন সভা মঞ্চ থেকে শুরু থেকে এসআইআর থেকে কেন্দ্রীয় বঞ্চনা একাধিক ইস্যুতেই বিজেপির বিরুদ্ধে এক হাতে নিতে থাকেন অভিষেক। আর তখনই ফের একবার ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার নিয়ে সুর চড়াতে গিয়ে মহারাষ্ট্রে পরিযায়ীদের হেনস্থার কথা শোনা যায় অভিষেকের মুখে। কিভাবে পুলিশের হেনস্থার মুখে পড়ে বিজেপির বুথ সভাপতি তৃণমূলের দ্বারস্থ হয়েছিল, কিভাবে তৃণমূল তাদের পাশে দাঁড়ায়, এদিন সবটাই বলে দিলেন অভিষেক। মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, বালুরঘাটের সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার। আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন, তিনি রাজ্যের আগে আমার কাছে 2 জন ছেলে এসেছিল মহারাষ্ট্রে, তারা 7 মাস জেল খেটেছে। তাদের একমাত্র দোষ, তারা মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলেছে। একই জনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে, দুটোই বালুরঘাটের লোকসভা কেন্দ্রের অধীনে।
তৃণমূল সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর হুঁশিয়ারি দিয়ে ব্রিগেডের সভা করার কথা আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। মঙ্গলবার সাসপেন্ডেড তৃণমূল নেতা জানিয়ে দেন, ব্রিগেডের সভা হবে 25 থেকে 31 জানুয়ারির মধ্যে। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের দাবি, সমাবেশ হবে 10 লক্ষ মানুষের, তার বদলে যোগ দেওয়ার সম্ভাবনা বিভিন্ন দলের নেতাদের। হুমায়ুন ওই ব্রিগেড সমাবেশের উদ্যোগকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। দিলীপ বলেন, আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি। ওর পার্টির কি ভবিষ্যৎ হবে? উনি কি চান? উনি তো সকালে একরকম বলেন, বিকালে আর একরকম বলেন। পয়েন্টও ঠিক নেই। এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না। যদি নতুন পার্টি করে লড়তে চান, ঠিক করুন, পরিষ্কার করে ঘোষণা করে দিন ওর কি উদ্দেশ্য। যারা চান তারা তাকে সহযোগিতা করবেন। বাকি উনি মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে সুবিধা বেশি পাবো। মাসখানেক হয়রানি, ইতিমধ্যেই উনি অনেক কিছু কথা বলছেন, সেটা করেননি। 10 লক্ষ যদি জোগাড় করতে পারেন, নিঃসন্দেহে একটা বড় শক্তি হয়ে উঠবে ওর পার্টি। পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবিরও। তিনি বলছেন, দিলীপ বাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছেন বিজেপির কাছে, কারণ ওয়েটিংয়ে আছেন তিনি। নিজের কথা আগে মানুষের কাছে পরিষ্কার করুন যে দিলীপ ঘোষ নিজের প্রাসঙ্গিকতা নিয়ে বিজেপির সঙ্গে কথা বলুক। তাকে আগামী দিনে বাংলার রাজনীতিতে কোনো জায়গা দেবে কিনা সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। এখন আমি ঠিক করার কেউ নই। বিরোধীদের চাপে ফেলতে গিয়ে এসআইআর এর পাল্টা চাপে পড়ে গেল বিজেপি। অন্তত উত্তরপ্রদেশ নিয়ে গেরুয়া শিবির বেশ চিন্তায়। আসলে যোগী রাজ্যে এসআইআর এর প্রাথমিক পর্যায়ে 18% নাম বাদ পড়তে চলেছে বলে খবর। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করায় ডেডলাইন 3 বার পিছিয়ে দিতে হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত যা হিসাব তাতে বিজেপির গড় হিসাবে পরিচিত এলাকাগুলিতে বেশি নাম বাদ পড়েছে, তুলনায় অনেকটাই কম নাম কাটা পড়েছে সংখ্যালঘু এলাকায়। একযোগে মোট 12টি রাজ্যে এসআইআর শুরু করেছিল নির্বাচন কমিশন। প্রায় প্রতিটি রাজ্যে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেলেও উত্তরপ্রদেশে এখনো হয়নি। এর আগে 2 বার ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। একেবারে বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন ডেডলাইন 6 ডিসেম্বর, সেদিন তালিকা প্রকাশ হওয়ার কথা। এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা পড়ার যে তথ্য প্রকাশে এসেছে, সেটাই রীতিমতো চোখ কপালে ওঠার মতো। হিসাব বলছে, মোট 15.5 কোটি ভোটারের মধ্যে প্রায় 3 কোটি ভোটার বাদ পড়তে চলেছেন। যোগী রাজ্যে আনকালেক্টেড ফর্মের সংখ্যা 2,89,00,000 ভোটার, অর্থাৎ এই সংখ্যায় ভোটার যাবেনি। পরের সংখ্যাটা আরও বাড়তে পারে। এর মধ্যে 1,26,00,000 ভোটার স্থানান্তরিত, 46 লক্ষ ভোটার মৃত, 23,70,000 ভুয়ো ভোটার বা ডুপ্লিকেট, 83 লক্ষ ভোটার নিখোঁজ এবং 9 লক্ষের সামান্য অধিক। এই বিপুল সংখ্যক ভোটার যদি বাদ পড়ে যান, তাহলে সেটা বিজেপির জন্য অস্বস্তিকর। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই মেনে নিয়েছেন যে ভোটারদের নাম বাদ পড়তে চলেছে, তাদের বেশিরভাগটাই বিজেপির। এমনকি এত নাম যাতে বাদ না যায় সেটাই নিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। এসআইআর এর পরে যত শক্তি আছে বিজেপি প্রয়োগ করুক। আমি বলেছি, তৃণমূলের আসন বাড়বে। 2008 সালে পরিবর্তনের প্রথম চাকা দক্ষিণ 24 পরগনা ঘুরিয়েছিল। এবার ভাঙড় জিতে দক্ষিণ 24 পরগনার 31 করতেই হবে। বারুইপুরের রণসংকল্প সভা থেকে এই ভাষাতেই গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তুলোধনা করলেন বিজেপিকে। এদিন মঞ্চে বক্তব্য রাখার আগে ব্রিগেডের কায়দায় র্যাম্পে হাঁটতে দেখা গেল অভিষেককে। মঞ্চের চারপাশে তার সমর্থকদের উচ্ছ্বাস, কিন্তু চমকেরও তখন বাকি। কিন্তু সময়ের মধ্যে সেই র্যাম্পে এলেন 2 ভদ্রলোক, এক ভদ্র মহিলা, একজন মনিরুল ইসলাম মোল্লা, হরে কৃষ্ণ গিরি, মায়া দাস। এদের সামনে রেখেই নির্বাচন কমিশনকে তুলোধনা করতে দেখা যায় অভিষেককে। 3 জনকে নিয়ে র্যাম্পে হাঁটতে হাঁটতে বলেন, 1-2 ভদ্রলোকের বাড়ি মেটিয়াবুরুজে, আর ভদ্রমহিলার বাড়ি কাকদ্বীপ বিধানসভায়। মঞ্চে তো আপনারা আমাকে নিয়ে 4 জন দেখছেন, কিন্তু নির্বাচন কমিশন এদের দেখতে পারছে না। মৃত ঘোষণা করে দিয়েছে। শুধু দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত, কিন্তু দেখিয়ে দিয়েছে মৃত হিসাবে। আপনারা কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। এরপরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি। সুর চড়িয়ে বলেন, আমরা যতদিন আছি ততদিন একটা মানুষেরও মৌলিক ভোটাধিকার আমরা বাদ যেতে দেব না। বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। আজকের যা রাস্তায় মাঠে যা লোক হয়েছে তার 1/3 যদি দিল্লিতে যায়, তাহলে জ্ঞানেশ কুমার, অমিত শাহ বানের জলে ভেসে যাবে। 21 নির্বাচনে রাজ্যের পালাবদলের স্বপ্ন দেখেছিল বিজেপি। 200-র বেশি আসন তারা পাবেন বলে বিজেপি নেতারা দাবি করেছিলেন। 21 নির্বাচনে বিজেপির সেই হিসাব মেলেনি। 5 বছর পর বিজেপির দাবি তৃণমূলের বিদায় হচ্ছে। দিন 3 আগে বাংলায় এসে অমিত শাহ দাবি করেছেন, এবার বাংলায় 2/3 আসনে জিতবে বিজেপি। 3 সংখ্যায় না বলায় যখন তৃণমূল বিজেপিকে বিনতে শুরু করেছে, তখন নতুন দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার মালদহে চাঁচলে বিজেপির সভা থেকে তার বক্তব্য, 220টি আসন পাবে বিজেপি, তবে তার বক্তব্য এর জন্য সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। চাঁচলের সভা থেকে উত্তর মালদহ এবং নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, এবার বিজেপিকে কেউ রুখতে পারবে না। এই রাজ্যের মধ্যে দুই জায়গায় হিন্দু আদিবাসীদের সব থেকে বড় জোট হয়েছে, তার মধ্যে একটা উত্তর মালদহ। 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছেন। যদিও গোটা রাজ্যে উত্তর মালদহকে দেখে সনাতনীরা এগিয়ে আসেন, তাহলে 200 নয় 220টি আসনে বিজেপি জিতবে। প্রসঙ্গত, 24 নির্বাচনে উত্তর মালদহ কেন্দ্রে জেতেন বিজেপির খগেন মুর্মু। অন্য জায়গায় হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া নিয়ে শুভেন্দু বলেন, আর এক জায়গায় হিন্দুরা একজোট হয়েছিল 2021 সালে। নন্দীগ্রামে 65% হিন্দু এক হয়েছিল প্রথমবার। আমি 2000 ভোটে জিতেছিলাম। 24 লোকসভা নির্বাচনে 72% হিন্দু এক হয়েছিল। নন্দীগ্রামের বিধানসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় 8200 ভোটে লিড পান, আর 3 মাস পর ওখানে উত্তর মালদহের মতো 85% হিন্দু পদ্মফুলে ভোট দেবেন এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। গত কয়েক মাস ধরে সনাতনী হিন্দুদের একজোট হতে বারবার বার্তা দিতে দেখা গিয়েছে শুভেন্দুকে। এবার তিনি স্পষ্ট করে দিলেন, হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে ভোট দিলে 220টি আসন পাবেন তারা। বিধানসভা নির্বাচনে দামামা বাঁচতে না বাঁচতেই দলবদলের রাজনীতিতে সরগরম ঘাটাল। অভিনেতা সাংসদ দেবের নির্বাচন কেন্দ্রে তৃণমূলের কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। তৃণমূলের শতাধিক মহিলা কর্মী শাসক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তা নিয়ে চর্চা জেলার রাজনৈতিক মহলে। ঘাটালের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অজবনগর 2, মোহনপুর এবং মনসুকা 2 সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দেন। ঘাটাল সদরে বিজেপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন বিজেপির বিধায়ক শীতল কপাট। অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা এবং ব্লকের একাধিক বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের প্রতি সাধারণ মানুষের এবং কর্মীদের মোহভঙ্গ হচ্ছে। তৃণমূলের লাগাতার দুর্নীতি দেখে হতাশা থেকেই মানুষ দলে দলে তাদের দলে যোগ দিচ্ছে। যদিও এই বড়সড় যোগদানকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের শিবির। ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর বিষয়টিকে বিজেপির নাটক বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপির এই ধরনের নাটকের সংখ্যাও বাড়বে। তৃণমূল ছেড়ে কেউই যায়নি, যারা গেছে তারা আদতে তৃণমূল কর্মীই নয়। ঘাটালের জনগণ তৃণমূলের সঙ্গে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। এখন বিধানসভা নির্বাচনের আগে গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মীদের এই দলবদল নিচতলার সমীকরণে প্রভাব ফেলতে পারে কিনা, বিশেষ করে মহিলা কর্মীদের এই যোগদান শাসক দলের মহিলা ভোট ব্যাংকে ছাপ ফেলতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। বিক্ষোভ আন্দোলনে ফুটছে ইরান। সেখানে স্লোগান উঠছে, মোল্লা মাস্ট লিভ। কে এই মোল্লা? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে সাধারণ মানুষ। রাস্তায় প্রতিবাদ মিছিলে নেমেছে, তাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বেঁধেছে। আর এই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গিয়েছে কমপক্ষে 7 জনের, আহত আরো অনেকে। ইরানের এই আন্দোলন দেখে চুপ থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে ইরানে এইভাবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না, তাদের উদ্ধার করবে। ইরানের অর্থনীতি ভাঙতে বসেছে, বাড়ছে জীবনযাপনের খরচ, মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি চাপে প্রাণ ওষ্ঠাগত। সাধারণ নাগরিকদের ধৈর্যের বাঁধ ভাঙতেই ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে। রবিবার থেকে আন্দোলন শুরু হয়েছে, দোকানদাররা বন্ধ ডাকেন। তেহরানে খামেনেইয়ের ক্ষমতা প্রয়োগ করে আন্দোলন নিয়ন্ত্রণে আনলেও বাকি দেশে ক্রমেই আন্দোলন বেড়েছে। সবথেকে ভয়ঙ্কর বিক্ষোভ হয়েছে আজনায়। তেহরান থেকে 300 কিলোমিটার দূরে এই শহরের রাস্তাঘাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, চলেছে গুলি। এসব দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যে তারা যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ উপরে শক্তি প্রয়োগ করে তাহলে আমেরিকাও প্রস্তুত নিয়ে আছে। নিজের সোশ্যাল হ্যান্ডেল সোশ্যাল ট্রাম্প লিখেছেন, যদি ইরান গুলি চালায় এবং নৃশংসভাবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে, যা ওদের রীতি, তাহলে আমেরিকাও তাদের উদ্ধার করতে আসবে। আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।